নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ দারুণ টেস্টি একটা সয়াবিন বানাচ্ছি। এর জন্য সয়াবিনটাকে প্রথমে গরম জলে ভিজিয়ে রাখলাম। এইদিকে আলুগুলাকে অর্ধেক করে কেটে জলে ধুয়ে কুকারে দিয়ে দিচ্ছি। কুকারে দিয়ে জল দিয়ে দিচ্ছি। এটা কুকারে আমি 2টা সিটি দিয়ে নেব। ঢাকনাটা লাগিয়ে গ্যাসে বসিয়ে দিচ্ছি 2টা সিটি দেওয়া পর্যন্ত। এদিকে 2টা পেঁয়াজ নিয়েছি আর 1 ইঞ্চির মতো একটা আদা টুকরো নিয়েছি। পেঁয়াজ 2টারই আমি ছিলকা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। একটা ছুরির সাহায্যে পেঁয়াজগুলো ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। সয়াবিন আমরা নানা রকম বানিয়ে থাকি, আর যে সয়াবিনটা বানাচ্ছি এটা খুবই সাধারণ মশলা দিয়ে বানাচ্ছি, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। আর একটু বেশি পরিমাণেতেই বানাচ্ছি। মানে সয়াবিনটা আমার ঘরে সবাই খুব ভালোবাসে। 2টা পেঁয়াজই ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এটা পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। এটা আপনারা ইচ্ছা করলে নিরামিষ দিনেও বানাতে পারেন, পেঁয়াজ রসুন ছাড়া। আদা, কাজু বাদাম, চারমগজ এগুলো একসাথে পেস্ট করে নিয়ে নিরামিষও বানানো যায়। এভাবে 2টা পেঁয়াজেরই আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এবার আদাটাও আমি ছিলকা ছাড়িয়ে নেব। এখানে 1 ইঞ্চি পরিমাণে একটু মোটা একটা পিস নিয়েছি আদা। আদাটা একটু বেশি দিলে ভালো হয় এই রেসিপির মধ্যে, তাই আদাটা একটু বেশি নিয়েছি আমি। এভাবে আদা ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সয়াবিনের একটা রেসিপি বানালে মাংসকেও হার মানাবে। তখন মাংস না খেয়ে সয়াবিন দিয়ে খেতে ইচ্ছে করবে। আদাটাও ছিলকা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি। আদাগুলা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এগুলাকে থেতো করে নেব। কুকারটা উঠিয়ে সিটি দিয়ে যাচ্ছি আমি। আমার কুকারটা এভাবে সিটি দেয় না, তাই 2বার আমি হাতাটা দিয়ে উঠিয়ে সিটি দিয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে আলুগুলো একটা প্লেটে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে যাক। এদিকে একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এইভাবে ছোটো ছোটো করে টমেটোটাকে কেটে নিচ্ছি। টমেটো দিলে গ্রেভিটা খুব ভালো হয়, তাই যে কোনো রেসিপির মধ্যে গ্রেভি বানাতে গেলে টমেটোটা অবশ্যই দিতে হয়। এবার আলুগুলা ছিলকা ছাড়িয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে আলু। আদাটা থেতো করে রেখেছি, আর এখানে 3টা বড় বড় রসুনের কোয়া নিয়ে নিয়েছি। রসুনটাকেও থেতো করে নেব। আলুগুলা নতুন আলু, ছিলকাটা খুব পাতলা হয়। এইভাবে ছিলকাটা ছাড়িয়ে নিচ্ছি। বড় বড় আলু আমি সিদ্ধ করেছি, তাই মধ্যের দিক দিয়ে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। খুব পাতলা ছিলকা,
তাই একটু সময় লেগে যায় ছিলকা ছাড়াতে। এইভাবে সব আলু ছিলকা ছাড়িয়ে আলুগুলোকে বড় বড় করে কেটে নিচ্ছি। কেটে দিলে ভালো হয়, যেহেতু আলুটা সিদ্ধ করা আছে। তা না হলে ভেঙে দিলে রেসিপিটা বেশি গাঢ় হয়ে যাবে, ভালো লাগবে না। বাকিগুলোরও ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলা ছিলকা ছাড়িয়ে এভাবে বড় বড় করে কেটে নিচ্ছি। যেহেতু সিদ্ধ করা আলু তাই একটু বড় করে কাটছি। এবার ভিজিয়ে রাখা সয়াবিন থেকে জলটা ভালো করে চিপে বের করে নিচ্ছি। সয়াবিনটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সফট হয়েছে সয়াবিন। সবগুলো সয়াবিন চিপে জলটা ফেলে দিচ্ছি। এবার সয়াবিনের মধ্যে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে সয়াবিনটা ভালো করে মেখে নিচ্ছি, যাতে সব সয়াবিনের মধ্যে লবণ আর হলুদটা খুব ভালো করে লেগে যায়। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিলে সয়াবিনগুলো ভাজতে সুবিধে হবে, তখন কড়াইয়ের মধ্যে লেগে যাবে না সয়াবিন। কড়াইটা ঘুরিয়ে সব দিকে তেলটা লাগিয়ে নিলাম। এবার লবণ হলুদ দিয়ে মেখে রাখা সয়াবিন দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে হালকা ভাজবো। এভাবে সয়াবিন ভেজে বানালে তখন এই রেসিপির টেস্টটা ভালো আসবে। গ্যাসের হিটটা একদম কম করে দিয়ে সয়াবিনগুলো ভাজছি। আমার পাশেই রেল স্টেশন, তাই মধ্যে মধ্যে ভয়েস ওভারের মধ্যে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে। সয়াবিনটাকে খুব ভালো করে হালকা আঁচে ভেজে নিচ্ছি। এইভাবে হালকা আঁচে সয়াবিনটা ভেজে নিলাম। আর বেশিক্ষণ ভাজবো না, এখন নামিয়ে নিতে হবে। সয়াবিন বেশি ভাজলে সয়াবিন শক্ত হয়ে যায়, তখন ভালো লাগবে না খেতে। সব সয়াবিন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। সয়াবিন ভাজা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি এখন সরষের তেল। বড় চামচে 1 চামচ থেকে একটু বেশি এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। নিত্যদিনের রান্নায় তেলটা আমি চেষ্টা করি যাতে একটু কমই ব্যবহার করতে। সবসময় বেশি তেল দিয়ে রান্না করা খাবার খাওয়াও ভালো না। ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচি, লং, আর দিচ্ছি গোটা জিরে। ফোড়নে গরম মশলাটা দিলে রেসিপির মধ্যে গরম মশলার গন্ধটা খুব ভালো যায়। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু লাল করে ভাজতে হবে এখন। এইভাবে পেঁয়াজটাকে একটু লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ ভালো করে না ভাজলে পেঁয়াজের একটা কাঁচা ভাব থাকে, এই কাঁচা ভাবটা থাকলে যে কোনো রেসিপি ভালো হয় না।
তাই পেঁয়াজটাকে একটু কড়া করে ভেজে নিতে হয়। বারবার নাড়িয়ে পেঁয়াজটাকে আমি কড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে থেতো করে রাখা আদা আর রসুন এই দুইটা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে দিলাম, এখন রসুনটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়েও একটু ভাজতে হবে পেঁয়াজের সাথে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। আদা রসুনটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। এভাবে ভাজলে সব মশলারই কাঁচা গন্ধ চলে যায়। ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এখানে। টমেটোটা দিয়ে সামান্য লবণ দিলাম, এতে করে টমেটোটা সফট হয়ে যাবে। টমেটোটাও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। টমেটোটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। শুকনো শুকনো হয়ে এসছে, তাই সামান্য জল দিচ্ছি এর মধ্যে। জল দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো, যাতে মশলাটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায়। এবার গুঁড়া মশলা দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি ধনে গুঁড়া, জিরে গুঁড়া আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। সব মশলা দিয়ে এখন ভালো করে কষাতে হবে। এটা একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু মশলাটা গ্যাসের হিট কম রেখেই কষাতে হয়। বেশি হিট দিয়ে কষালে মশলা পুড়ে যাবে। আবারও শুকনো শুকনো হয়ে এসছে। এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দেব। আরও একটু জল দিয়ে খুব ভালো করে সফট করে মশলাটা কষিয়ে নেব। দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসছে মশলা। আরও একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে দুইবার জল দিয়ে কষালে মশলা কষানোটা খুব ভালো হয় আর মশলাটাও খুব সফট হয়। এইভাবে আরও কিছুক্ষণ আমি মশলাটা কষাচ্ছি। যে কোনো রেসিপি মশলা কষানোটা যত ভালো হবে, রেসিপির টেস্টটাও তত ভালো আসবে। আগেকার দিনে যখন ঠাকুমা দিদিমা তারা রান্না করতেন, মশলাটাকে এইভাবে একটু একটু করে জল দিয়ে 2বার 3বার করে খুব ভালো করে কষিয়ে নিতেন। মশলা কষানোর এই পর্যায়ে সিদ্ধ করে কেটে রাখা আলু দিয়ে দিলাম, সাথে সয়াবিনটাও দিয়ে দিলাম। আলু আর সয়াবিনটা দিয়ে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মশলার সাথে আলু আর সয়াবিন। আমার এই আলু সয়াবিনের রেসিপি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন। কমেন্টে এর টেস্টটা অবশ্যই জানাবেন কীরকম লাগলো আপনাদের। আর যদি ভালো লেগে থাকে কলিস কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন।
আর একটা লাইক করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আলু সোয়াবিনটা মশলার সাথে। গ্যাসের হিটটা কিন্তু এখন আমি মিডিয়ামে রেখেছি। নিত্যদিনের সব সাধারণ মশলা দিয়ে আলু সোয়াবিনের রেসিপিটা আজ বানাচ্ছি, কিন্তু খেতে খুব দারুণ হয় এইভাবে বানালে। দিয়ে দিচ্ছি গরম জল, যেহেতু সয়াবিনটাও জলে ভেজানো আছে আর আলুগুলাও সিদ্ধ করা আছে, আর গরম জল দেওয়ার দরুন তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম আলু সয়াবিন। আর একটু জল দিচ্ছি, যেহেতু এটা কিছুক্ষণ ফুটাবো আর একটু ঝোল ঝোল রাখবো। এইভাবে ফুটে ওঠার পর গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। তৈরি হয়ে গেছে আলু সোয়াবিনের ঝুলঝুল রেসিপি। এতটুকু ঝোল রাখবো, ঠান্ডা হওয়ার পর ঝোলটা একটু কমে যাবে, আলু একটু ঝোল টেনে নিবে, তাই একটু ঝোল ঝোল রেখেছি। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা। উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে কসুরি মেথি দেব না, গরম মশলা দিয়েছি আর ঘি দিয়ে নামিয়ে নেব। ঘি আর গরম মশলায় এর গন্ধটা খুব সুন্দর হয়। এর গন্ধ শুনে রান্নাটা কি হচ্ছে রান্নাঘরে না ঢুকে সবাই বলে দিবে মাংস রান্না হচ্ছে। এরকমই একটা খুব সুন্দর গন্ধ হয় মাংস। দেখুন খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি সয়াবিনের একটা ঝোলঝোল রেসিপি। এবার গরম ভাত নিয়ে নিয়েছি প্লেটে, গরম ভাতের সাথে সয়াবিনের ঝোলটা সার্ভ করে দিচ্ছি। এরকম একটা সয়াবিনের ঝোল থাকলে দুপুরে খাওয়াটা বেশ জমে যাবে, আর সাথে কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। মাছ মাংসেরও প্রয়োজন নেই, এইভাবে একটা সয়াবিনের রেসিপি বানিয়ে নিতে পারেন।